গুম ও শেখ হাসিনার মানবতার বিরুদ্ধে অপরাধ। এবং সর্বশেষ জানাবো, দলের ভেতর থাকা দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুম ও শেখ হাসিনার মানবতার বিরুদ্ধে অপরাধ। গুম শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কিছু নিষ্পাপ শিশুর কান্না। বাবা হারানো ছোট ছোট শিশুদের চোখের জলে হৃৎপিণ্ড ছিঁড়ে রক্ত গড়িয়ে পড়ে বিশ্ববিবেকের। কিন্তু এ কান্না থামছে না কিছুতেই। অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বাবা ফিরবে তো? স্ত্রী জানে না তিনি সধবা নাকি বিধবা। এ যে কি যন্ত্রণা তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। ছেলের আসার পথ চেয়ে নিভে গেছে কত বাবা মায়ের চোখের আলো, কিন্তু ছেলে ফিরে আসেনি। আদৌ কি কোনোদিন ফিরে আসবে? ক্যালেন্ডারের পাতা গোনা শেষ হয় না শেষ অন্তহীন অপেক্ষার প্রহর। এটা বাংলাদেশের নতুন বাস্তবতা। দেশ বিনাশী ১/১১ এর সরকারের সিঁড়ি বেয়ে যে দানব বাংলাদেশের মসনদ ঝেঁকে বসে আছে নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে, সে খুন করে যাচ্ছে বেসুমার আদম সন্তান। গুম করে দিচ্ছে প্রতিবাদী মানুষদেরকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হিসেব মতে ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার হাতে গুমের শিকার হয়েছে ৬২৩ জনেরও বেশি মানুষ। প্রকৃত সংখ্যা তার চেয়ে কয়েক গুণ বেশি হবে বলেই বাংলাদেশের সাধারণ জনগণ বিশ্বাস করে। মানবতার বিরুদ্ধে অপরাধগুলো হলো ব্যাপক বা পদ্ধতিগত অপরাধমূলক কাজ, যা একটি ডি ফ্যাক্টো কর্তৃপক্ষের দ্বারা বা তার পক্ষে সংঘটিত হয়। সাধারণত একটি রাষ্ট্র দ্বারা বা তার পক্ষে সংগঠিত হওয়া এমন সব কাজ যা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে। গণহত্যা ও যুদ্ধাপরাধের বিপরীতে মানবতার বিরুদ্ধে অপরাধগুলো এখনও আন্তর্জাতিক আইনের কোনো সুনির্দিষ্ট চুক্তিতে সংবিধিবদ্ধ করা হয়নি, যদিও তা করার প্রচেষ্টা চলছে। তা সত্ত্বেও গণহত্যার নিষেধাজ্ঞার অনুরূপ মানবতার বিরুদ্ধে অপরাধের নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের একটি অপরিহার্য নিয়ম হিসেবে বিবেচনা করা হয়, যার কোনো ব্যত্যয় অনুমোদিত নয় এবং যা সকল রাষ্ট্রের জন্য প্রযোজ্য। ১৯৯৮ সালের রোম সংবিধির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সর্বশেষ ঐক্যমতের লিখিত দলিলই হল রোম সংবিধি। এই চুক্তির আওতায় আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হতে পারে এমন সুনির্দিষ্ট অপরাধগুলোর তালিকা প্রণয়ন করা হয়েছে। রোম সংবিধি এর আর্টিকেল ৭-এ বলা হয়েছে, এই সংবিধির মর্ম অনুযায়ী কোনো বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সজ্ঞানে ব্যাপক বা পদ্ধতিগতভাবে পরিচালিত আক্রমণকে মানবতার বিরুদ্ধে অপরাধ বোঝায়। রোম সংবিধিতে অপরাধগুলোর তালিকা দেয়া হয়েছে। সেখানে অনুচ্ছেদ ১-এ উল্লেখ আছে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অফ পারসনস, যার সরল বঙ্গানুবাদ হল মানুষকে গুম করা। এখানে উল্লেখ্য যে রোম সংবিধির অনুচ্ছেদ অনুসারে মানবতার বিরুদ্ধে অপরাধকে সশস্ত্র সংঘাতের সাথে সম্পর্কযুক্ত করার কোনো প্রয়োজন নেই এবং গণহত্যার অপরাধের মতো শান্তির সময়েও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হতে পারে। বাংলাদেশ ২০১০ সালে রোম সংবিধি স্বাক্ষর করে। এই আলোচনার শেষের দিকে আলোকপাত করা হবে কিভাবে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে সংগঠিত সকল গুম মানবতার বিরুদ্ধে অপরাধ। আরও আলোচনা করব শুধু শেখ হাসিনা নয়, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে গুমে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি পর্যন্তই সকলেই কিভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ এর আসামি। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে গুমের তথ্যচিত্র হংকং ভিত্তিক এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এর লিখিত বিবৃতিতে বাংলাদেশে জানুয়ারি থেকে ২০০৯ থেকে জুন ২০২২ সাল পর্যন্ত সংঘটিত বলপূর্বক গুমের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এইচআরসির ভাষ্যমতে তারা জানুয়ারির ২০০৯ এবং জুন ২০২২-এর মধ্যে সংঘটিত বলপূর্বক গুমের বিষয়ে তাদের রেকর্ড হালনাগাদ করেছে। তাদের তথ্য মোতাবেক এই সময়কালে বলপূর্বক গুমের শিকার হয়েছেন কমপক্ষে ৬২৩ জন। তাদের মধ্যে ১৫৩ জন এখনও নিখোঁজ রয়েছে। ৮৪ জন নিখোঁজ হওয়ার পর তাদের মৃতদেহ পাওয়া গেছে এবং ৩৮৩ জনকে কারাগারে জীবিত পাওয়া গেছে বা বাড়িতে ফিরে এসেছে, কিন্তু কর্তৃপক্ষ তাদের কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছে। গুমের শিকার ৩ জন এমন ব্যক্তিও রয়েছেন যাদেরকে ইতিপূর্বে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছিল এবং তাদের পরিবারের কাছ থেকে কোনো নতুন তথ্য পাওয়া যায়নি। কি বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ? ২৮ আগস্ট ২০২৩ সালে
হিউম্যান রাইটস ওয়াচ গুমের ঘটনাগুলোর তদন্ত করতে জাতিসংঘকে সহযোগিতা করার জন্য শেখ হাসিনার সরকারকে আহ্বান জানিয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত দেশটির নিরাপত্তা বাহিনীর দ্বারা বলপূর্বক গুমের তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন সমর্থন করার লক্ষ্যে জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করা। হিউম্যান রাইটস ওয়াচ আজ আন্তর্জাতিক গুম দিবসে কথা বলছে। বাংলাদেশ নিরাপত্তা বাহিনীর দ্বারা বলপূর্বক গুমের ঘটনা কর্তৃপক্ষ বারবার অস্বীকার করে আসছে। তার পরিবর্তে বাংলাদেশ কর্তৃপক্ষ প্রহসনমূলক দাবির পুনরাবৃত্তি করছে যে নিখোঁজ ব্যক্তিরা আত্মগোপনে রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক সিনিয়র গবেষক জুলিয়া ব্ল্যাকনার বলেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষ জোরপূর্বক গুমের বাস্তবতা অস্বীকার করে কাউকে বোকা বানাচ্ছে না, বরং তাদের পরিবারগুলোর কষ্টকে দীর্ঘায়িত করছে, যারা তাদের প্রিয়জনের অবস্থান জানতে মরিয়া। সরকারের উচিত হবে বলপূর্বক গুম তদন্ত করতে একটি স্বাধীন কমিশন গঠন করার জন্য জাতিসংঘের সাথে সহযোগিতা করা এবং নির্যাতন বন্ধে তাদের প্রতিশ্রুতির প্রতি সদিচ্ছা প্রদর্শন করা। রীতিমতো কঠিন ভাষায় হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনা সরকারকে বার্তা দিয়েছে। শেখ হাসিনা সরকার এই বার্তাকে কতটা আমলে নেবে জানি না, তবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এর গুমের শিকার ব্যক্তিদের লুকিয়ে থাকার হাস্যকর দাবি প্রমাণ করে যে সরকার এ ব্যাপারে মোটেও আন্তরিক নয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবতার বিরুদ্ধে অপরাধকে হালকাভাবে নেবার খেসারত কঠিন মূল্যে পরিশোধ করতে হতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের 2022-23 এর প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। অ্যামনেস্টির রিপোর্টে বলা হয়েছে, গত দশকে বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড এবং জোরপূর্বক গুমের উচ্চ হার জাতীয় ও আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে, যার মধ্যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা কমিটি অ্যাগেইনস্ট টর্চারও রয়েছে। বাংলাদেশের সফরের সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সংক্রান্ত কনভেনশন অনুমোদনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের গুমের সাথে রাষ্ট্রীয় বাহিনীর সংশ্লিষ্টতা, সাদা পোশাকে ও সাদা মাইক্রোবাসে করে বাসা বাড়ি কিংবা রাস্তা থেকে মানুষকে তুলে নেবার অভিযোগ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর রয়েছে দীর্ঘদিন ধরেই। আগের সরকারগুলোর সময় ধরে নেওয়া ব্যক্তিদের পরবর্তীতে গ্রেফতার দেখানো হলেও 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকেই গুম করে ফেলার প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিরোধী দলকে দমন করার জন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি গুম করে ফেলা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের। মানুষের মনে ভীতি সঞ্চার ও সরকারের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষীদের নিশ্চিহ্ন করার জন্য শেখ হাসিনা সরকার এই গুমগুলো করছে বলে বিশ্লেষকগুলো মনে করে থাকেন। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি থেকে খুব স্পষ্টভাবেই বোঝা যায় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব গুমের জন্য দায়ী। গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে হয়রানির অভিযোগ করে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, তবুও স্বাধীনভাবে এবং স্বচ্ছভাবে বলপূর্বক গুমের অভিযোগ তদন্ত করার পরিবর্তে বাংলাদেশ কর্তৃপক্ষ ভিকটিমদের পরিবারকে হয়রানি ও ভয় দেখায়। পরিবারগুলি বলছে যে পুলিশে নিখোঁজ ব্যক্তিদের অভিযোগ দায়ের করার সত্ত্বেও কর্তৃপক্ষ বারবার তাদের আত্মীয়দের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। কর্মকর্তারা তাদের পুলিশ রিপোর্ট প্রত্যাহার বা সংশোধন করার জন্য পরিবারকে হুমকি দেয় এবং চাপ দেয় যে নিখোঁজের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী জড়িত এমন কোনো প্রমাণ মুছে ফেলার জন্য। পরিবারগুলি কর্তৃপক্ষকে তাদের বাড়িতে উপস্থিত হওয়ার এবং তাদের পরিবারের সদস্যকে জোর করে নিখোঁজ করা হয়নি এবং তারা ইচ্ছাকৃতভাবে পুলিশকে বিভ্রান্ত করেছে এমন মিথ্যা বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করেছে বলে জানিয়েছে। এইসব ঘটনা আমরা সকলেই কম বেশি অবগত আছি। গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে কিভাবে পুলিশ ও অন্যান্য বাহিনী হয়রানি করছে তার প্রচুর ভিডিও রয়েছে ফেসবুক ও ইউটিউবে। তবু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিবৃতিকে প্রমাণস্বরূপ উদ্ধৃত করার কারণ হলো এই গুম হলো মানবতার বিরুদ্ধে অপরাধ। মানবতার বিরুদ্ধে অপরাধ হলো আন্তর্জাতিক অপরাধ এবং তা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য অপরাধ। শেখ হাসিনা কি মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠন করেছে? প্রশ্ন হলো, কোন পরিস্থিতিতে সামষ্টিক অপরাধের জন্য একজন ব্যক্তিকে অপরাধী হিসেবে দায়ী করা যেতে পারে? ব্যক্তি এবং অপরাধের মধ্যে কার্যকর সম্পৃক্ততা যে কোনো বিচারের মূল উপাদান। একজন আসামিকে শুধুমাত্র এমন অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা যেতে পারে যা সেই আসামি সম্পাদন করেছে। একজন ব্যক্তি অপরাধের সহ অপরাধী হিসেবে গণ্য হবে কিনা তা বিচার করার জন্য দুটি প্রধান তত্ত্ব রয়েছে। একটি তত্ত্ব হলো যৌথ অপরাধমূলক উদ্যোগ। এখানে অপরাধের বিষয়গত উপাদানের উপর জোর দেওয়া হয়। উদাহরণস্বরূপ, একটি যৌথ অপরাধ পরিকল্পনা বা উদ্দেশ্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা। দ্বিতীয় তত্ত্ব হলো নিয়ন্ত্রণ তত্ত্ব, যা বস্তুনিষ্ঠ উপাদানের উপর জোর দেয়। উদাহরণস্বরূপ, অপরাধের উপর অপরাধী ব্যক্তির কতটা নিয়ন্ত্রণ ছিল।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।